বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। পয়লা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ঈদ যাত্রা শুরু, ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর সরকার, বললেন মন্ত্রী। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন, সহায়তার আশ্বাস জামায়াত আমিরের। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা বেইজিংয়ের। এবং ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লরিজানি নিহত, দাবি ইসরায়েলের। বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে তেহরানের হামলা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত মনিটরিং করে, এবং অলরেডি আমরা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছি কিনা এর জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরিচ্ছন্ন কর্মীরা সংখ্যায় আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যেটা আছে সেটা দিয়ে আসলে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের লোকাল ওয়ার্ড প্রতিনিধিকে সাথে নিয়ে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করার জন্য পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার। টাঙ্গাইল সদরে পয়লা বৈশাখে এই কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সরকার প্রধান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মস কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সারা দেশে 11টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের সহায়তার জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে। সরকারি ছুটি শুরু হতেই রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নেই তেমন কোনো অভিযোগ। যদিও সড়ক পথে কাঙ্ক্ষিত চাপ শুরু হয়নি। গাবতলী বাস টার্মিনালে নেই তেমন ভিড়। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, কাল থেকে সড়কেও চাপ পড়বে। এদিকে ঈদ ঘিরে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান পুলিশ মহাপরিদর্শক। মুদাসির আলী প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে বাড়ি ফেরার এমন দৃশ্য চিরায়ত। সরকারি ছুটি শুরু হতেই কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখো মানুষের। আর কদিন পরেই খুশির ঈদ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরায় এত তোড়জোড়। ঈদ আসলে সবারই একটা কথা থাকে না, নারীর একটা টান থাকে। বাড়ি যেতে পারলেই মনে করেন ঢাকা থেকে বাড়িতে যাব, এই টানটাই আলাদা একটা বিষয়। সবাই বাড়ি যাইতেছে ঈদ করার জন্য, যত কষ্ট হোক তবু আমরা যাবই। বাড়িতে দাদা দাদি মামা মামি সবার সাথে দেখা হবে, এর জন্য ভালো লাগছে। দাদি ভাই যাচ্ছে, আমার বাচ্চা অনেক বছর পরে, সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে। অনলাইনে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার সময় অভিযোগ ছিল না যাত্রীদের। 2 দিন ট্রাই করে পারিনি। 16 তারিখে টাকাটা ট্রাই ছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি। 16 তারিখে কালকে ডিউটি শেষ হয়ে কালকে যেতে চেয়েছিলাম 4টা অথবা 6টা ট্রেনে, কিন্তু এটা হয় নাই। তো আজকে সকালে এটা পেয়েছি অনেকবার চেষ্টার পরে। টিকিট কাটার সময় যে যুদ্ধটা, সেটা মানে বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ টিকিট পাইছি। ঈদের আনন্দ, বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে ঈদ করব, এটা সবচেয়ে বড় আনন্দ ওইটা। এদিকে সড়ক পথেও এখনও তুলনামূলক ভিড় কম। গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করা অনেকেই বাড়তি ভাড়ার অভিযোগ তোলেন। 400 টাকার ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করে চাচ্ছে। ঈদ যেহেতু আমাদের বাড়ি যাইতে হবে, এখানে 600 টাকা হলেও যেতে হবে, 1200 টাকা হলেও যাইতেই হবে। নওগাঁর টিকিট হচ্ছে 600 টাকা, এখন চাচ্ছে 900 টাকা, কেউ চাচ্ছে 700 টাকা, কেউ চাচ্ছে 800 টাকা, এরকম আর কি। যদিও এর কারণ ব্যাখ্যা করেন টিকিট কাউন্টার সংশ্লিষ্টরা। গাড়ি যাবে কুমারখালী কুষ্টিয়া,
এখন আমি রাজবাড়ি যদি বিক্রি করি তাহলে আমি কুমারখালী কুষ্টি আসলে গাড়ি এত তো পারলে আমি তেলের মাকে কিভাবে বসবো? ঈদ যাত্রায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা আর নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশ আইজিপি এবং ডিএমপি কমিশনার। পুলিশ মহাপরিদর্শক জানান, ঈদকে সামনে রেখে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। যানজট নিরসনে পুলিশ তৎপর থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই যাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহনের চাপ, তাই ফেরিতে উঠতে সময় লাগছে বেশি। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সহকর্মী শাহাবুদ্দিন। চলে যাচ্ছি তার কাছে। জি শাহাবুদ্দিন, আপনি শাহাবুদ্দিন, ঢাকার চট্টগ্রাম মহাসড়কে কেমন দেখতে পাচ্ছেন গাড়ির চাপ, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার দীর্ঘ যে মহাসড়ক রয়েছে, আমরা যদি কুমিল্লার সার্বিক চিত্র আপনার মাধ্যমে জানাতে চাই, তবে বলতে হয় গড়মুখ মানুষের নারের টানে ঘরে ফেরা যে মানুষের কিন্তু এই যে যানবাহনের চাপ, সেই চাপ কিন্তু সামাল দেওয়া আসলেই কষ্টসাধ্য। আমরা যতটুকু জানতে পেরেছি, এরই মধ্যে কিন্তু কুমিল্লার যে 104 কিলোমিটার দীর্ঘ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের এরই মধ্যে 27টি জায়গা কিন্তু চিহ্নিত করা হয়েছে, যে 27টি জায়গা মূলত যানজট গুলো এবং লিঙ্ক যে রোড গুলো আছে, লিঙ্ক রোড গুলো দিয়ে বিভিন্ন যানবাহন মহাসড়কে উঠার কারণে মূলত যানজটের সৃষ্টি হয়। এই 27টি জায়গায় কিন্তু হাইওয়ে পুলিশ আমার অতিরিক্ত নজরদারির মধ্যে রেখেছে, আর সেই নজরদারিতে রাখার কারণেই কিন্তু মহাসড়কের কুমিল্লার অংশের এবার যে ঈদ যাত্রা, সেটি প্রায় স্বস্তিদায়ক হয়েছে। আমরা এই নিয়ে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরাও কিন্তু তাদের স্বস্তির কথা প্রকাশ করে আমাদেরকে বলেছে, বিগত সময়ের যে এবারে তাদের যে ঘরে ফেরার যে ঈদ যাত্রা আমরা আরেকটু যদি আপনাকে বলি, তবে বলতে হয় যে ঈদের পূর্ব মুহূর্তের যে চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু মহাসড়কে অতিরিক্ত যে পুলিশ সহ যে হাইওয়ে পুলিশ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে তারা নির্বিঘ্নে তাদের যে যানজট নিরসনে যে কার্যকলাপ, সেটি তারা অব্যাহত রেখেছে এবং অব্যাহত থাকবে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ থেকে আমার কাছে যানবাহন চলাচলের ঈদ যাত্রার মানুষদেরকে নিয়ে সর্বশেষ জেরিন। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কের চিত্র জানতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আলহাজ, আপনি গাজীপুরের চন্ডা মোড়ে আছেন, কেমন দেখতে পাচ্ছেন সেখানকার সড়কের চাপ? ঈদ আসলে কিন্তু চন্ডা এলাকার কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আপনি জানেন যে 17টি জেলার, উত্তরবঙ্গের যে 17টি জেলা রয়েছে, উত্তরবঙ্গের 17টি জেলায় কিন্তু এই মহাসড়ক দিয়ে কিন্তু চলাচল করে, যার কারণে কিন্তু যানবাহনের চাপ যখন বেড়ে যায়, তখন এই চন্ডা এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়। আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি, যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সাধারণ যাত্রীদের। আমি একাধিক যে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে
তাদের এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ ভাগে তারা কাজ করে যাচ্ছে, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং যার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু যানবাহনের যে চাপটা অনেকটা কম থাকলেও কিন্তু সকালের দিকে কিন্তু যানবাহনের চাপটা বেশি ছিল। আগামীকাল কিন্তু সমস্ত কারখানা যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু এই মহাসড়কের আরো যানজটের সৃষ্টি হবে এবং ভোগান্তি পোহাতে হবে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ খবর। আলহাজ, আপনাকে ধন্যবাদ। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ভিড় করেন লঞ্চ ঘাটে। ঈদের সময়টাতে নৌপথে ঘরমুখী মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত যাত্রাপথে ভোগান্তি নেই বলে অভিযোগ যাত্রীদের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নৌপথে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র জানাবেন। যে সদরঘাট লঞ্চ টার্মিনালের যে দৃশ্যটি এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, যে ঠিক আপনি সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ঘরমুখী মানুষের যে চাপ, এবং সেটি আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি পথে বলি আসলে সদরঘাট লঞ্চ থেকে মানুষ যে ঘরের চাপটা কিন্তু অনেক বেশি দূরে আমাদের কারণ সকাল থেকে ভিড়টা কিছুটা কম থাকলেও আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টা থেকে এবং গত বছরের তুলনায় গত বছর দেখেছিলাম যে সদরঘাট লঞ্চ টার্মিনাল অনেকটা আসলে ফাঁকা ফাঁকাই ছিল, যাত্রীর চাপ অনেকটা কম ছিল। তবে এই বছর আমরা যেটি তুলনামূলকভাবে যে এবার যাত্রীর চাপ এবং ঘরমুখী মানুষ নৌপথকে আসলে ভাবে নিরাপদ কিংবা আরামদায়ক বিবেচনতে আসলে তারা গ্রহণ করছে। এছাড়া আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যারা আসলে জিজ্ঞেস করেছিলাম যে যারা আসলে এই লঞ্চে করে আসলে যাতায়াত করেন, বিশেষ করে বরিশাল পটুয়াখালী অঞ্চলের মানুষরা, তাদেরকে আসলে জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলছেন যে আসলে সময়টা কিছুটা বেশি লাগলেও আসলে পরিবারের সবাইকে নিয়ে একটু আরামে এই যাত্রাটা আসলে করা যায় এবং এই জন্য আসলে মূলত তারা লঞ্চকে আসলে বেছে নেন। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে পরিমাণ লঞ্চ আসলে টার্মিনালগুলোতে রয়েছে সঠিক সময়ে ছেড়ে যাবে এবং যে সন্তুষ্টি সবকিছু মনে হচ্ছে বা বলা যায় যে নৌপথে এবারকার ঈদযাত্রা অনেক আনন্দদায়কই হবে। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। এই যাত্রায় ভোগান্তি কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে বরিশালের বাকেরগঞ্জের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এর আগে পটুয়াখালী গলাচিপা উপজেলার রমনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী বলেন, স্বল্প সময়েও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনো পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটা জাতি সমৃদ্ধ হতে পারে না। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সমূহ সম্ভাবনা, শ্রম, মেধা, যোগ্যতা এটা ট্রান্সপারেন্ট হয় না, যোগ্য জায়গায় যেতে বাধাগ্রস্ত হয়, যার জন্য আমাদের কাছে এটা প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বিধায় সরকার এ ব্যাপারে খুবই মনোযোগী। ঈদের শেষ দিকে সাতক্ষীরা ও বরগুনায় জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দে ক্রেতারা, আর বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরা। আব্দুল জলিল ও গোলাম হায়দার স্বপনের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় জমে উঠেছে কেনাকাটা। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের চাহিদাও রয়েছে এখানে। শহরের নিউ মার্কেট, শপিং সেন্টার, আলবারাকা ব্রন্ড সিটি, বসুন্ধরা টাওয়ার, মেহরুন প্লাজা, আমিনিয়া মার্কেট, সুলতানপুর বড় বাজার ও থানা শহরের দোকানগুলোতে শেষ মুহূর্তে পুরো দমে জমে উঠেছে কেনাকাটা। জিনিসপত্রের দামও একটু
কাপড়ের দাম একটু বেশি। গত বছর যেগুলো আমরা পেয়েছি মানে 1000-এর নিচে, সেগুলো এবছর 1000-এর উপরে চলে গেছে। তবে এবার দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানি, দুবাই, আফগান, এখন এর উপর চাহিদা বেশি। বেচা কেনাও হচ্ছে, ঈদ যত আগায় আসছে কাস্টমারের চাপও অনেক বেশি। এদিকে বরগুনায়ও জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত অবধি বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। মিজান শপিং কমপ্লেক্স, গার্মেন্টস পট্টি, জুতা পট্টি, এরশাদ মার্কেট সহ সব কয়টি মার্কেটে পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। গেল বছর সব জিনিসের দাম বেশি, কিন্তু মধ্যবিত্ত এবং গরিব মানুষের জন্য ক্রাইসিমের জন্য মানে খুব কষ্টকর। ভালো ড্রেসগুলো ভালো, বাট প্রাইসটা একটু হাই। তবে দাম নিয়ে আছে তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ। বাচ্চা আইটেমটা, মহিলাদের আইটেমটা একটু বেশি চলছে। সব ধরনের মালই আমরা রাখি যাতে সবাই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এখন একটু আমাদের ছেলের অবস্থা একটু ভালো আছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। 6টি থানাকে নির্দেশনা দিয়েছি যে আপনারা সময়ে সময়ে ট্রাফিকের সঙ্গে নিয়ে ট্রাফিকের সার্জেন্ট বা ট্রাফিকের যে টিএসএ আছে তাদেরকে সঙ্গে নিয়ে থানার যে টহল টিম আছে নির্দিষ্ট জায়গায় কিছু কিছু জায়গা যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ এই জায়গায় আপনারা চেকপোস্ট করবেন। ঈদ মানেই আনন্দ, আর এই ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় পছন্দের নতুন পোশাক। আফরিন পপি, মোহনা সংবাদ। সারা দেশে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে ফুটপাত থেকে বিপণী বিতানে ঢল নেমেছে সব বয়সী মানুষের। আর মার্কেট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেনাকাটা খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, শেষ সময় নিশ্চয়ই জমজমাট চলছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার বক্তব্য কি জানাবেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী নিউ মার্কেটে। আপনি দেখতে পাচ্ছেন যে ইফতারির কিন্তু আর বেশি সময় বাকি নেই। এখনো কিন্তু নিউ মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দোকানে কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আপনাকে জানিয়ে রাখি যে ঈদের কিন্তু আর বেশ কয়েকদিন কিন্তু আর কয়েকদিনের পরে কিন্তু যে মুসলমানদের সবচেয়ে যে ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। সেই ঈদ উল আজহার কিন্তু মূল যে পোশাক, সেই পোশাক ক্রয়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দোকানেই কিন্তু এখানে ক্রেতার ভিড় আমরা লক্ষ্য করছি। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু পটুয়াখালীর যে অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, সদর রোড রয়েছে, সেখানে কিন্তু নূতন বাজার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড়। পছন্দের পোশাকটি কেনার জন্য কিন্তু তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং তারা কিন্তু এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে তাদের যে পছন্দের যে পোশাকটি সেটি কিন্তু ক্রয় করছেন। এছাড়াও আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিক্স এর দোকান, জুতার দোকান, এমনকি যে ঈদের যে আরেকটি যে মূল রয়েছে যে টুপি, সেই টুপির দোকান পর্যন্ত কিন্তু আমরা অনেক ভিড় লক্ষ্য করে এখানে দেখেছি। আমরা এখানে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে যাতে স্বাচ্ছন্দ্যে সকলে কেনাকাটা করতে পারে সেজন্য কিন্তু পুলিশের কিন্তু সবখানে কিন্তু নজরদারি রয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের টহল রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ অঞ্চলে ঢাকা থেকে যে এখানে যে লঞ্চগুলো আসে, সেই লঞ্চগুলো কিন্তু ঢাকা থেকে আসে এখানে খুবই সকালবেলা কিন্তু এখানে আসে এবং সেই যাত্রীদের নিরাপত্তা জন্য কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর যে বাস স্ট্যান্ড রয়েছে এবং পটুয়াখালীর যে লঞ্চ ঘাট রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে কিন্তু অস্থায়ী যে ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু ওখানে রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর যে বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের চাহিদা মতো যে পোশাক রয়েছে, সেই পোশাকগুলো কিন্তু তারা ক্রয় করছেন। যারা কিন্তু নিম্ন আয় রয়েছে তারা দেখতে পেয়েছি আমরা যে রাস্তার পাশে যে ছোট যে টং দোকান রয়েছে, সেখানে কিন্তু তাদের সাধ্যমতো কেনাকাটা করছেন। তা আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার যে অন্যান্য যে মার্কেট রয়েছে, বিশেষ করে যে সদর রোডে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গভীর রাত পর্যন্ত কিন্তু সেখানে বেচা বিক্রি হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি যে নিউ মার্কেটে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই নিউ মার্কেটেও কিন্তু প্রত্যেকটি দোকানে কিন্তু
আমরা কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এবং আমরা একটু ক্রেতাদের সঙ্গে আমরা এখানে কথা বলেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ ঘনিয়ে যতই আসছে ততই কিন্তু তাদের বেচা বিক্রি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা আশা করছেন যে 4 রাত পর্যন্ত কিন্তু এরকম ভিড় থাকবে এবং তারা যে বেচা বিক্রি তাদের সেটি কিন্তু থাকবে আমাদেরকে জানিয়েছেন। তো পটুয়াখালী নিউ মার্কেট থেকে ঈদের কেনাকাটা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা করা হবে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মিরপুরে চীন দূতাবাসের সহযোগিতায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, তিস্তা প্রকল্প এবং বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে বাংলাদেশের সঙ্গে অর্ধশত বছরের সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চায় চীন। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ করে জামায়াত। এ সময় চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি উল্লেখ করে জামাত আমির বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে তারা যখন তখন হস্তক্ষেপ করেন। আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, অংশীদারিত্বের, বন্ধুত্বের নিদর্শন অসংখ্য। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে। চীনের রাষ্ট্রদূত জানান, দুই দেশের বন্ধুত্ব জনগণের হৃদয়ে মিশে গেছে। বলেন, তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায় চীন, সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।实际上，我们从准备到今天的活动，我们大概只有2天的时间。但即使这么短的时间，বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন চীনা রাষ্ট্রদূত।我也要再次祝贺沙菲科尔先生。এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ইরান মার্কিন ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লরিজানি নিহত হয়েছে বলে দাবি করলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইরানের শাসক গোষ্ঠী নেতাদের হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত হানে তা সম্পূর্ণরূপে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও জানান কাটজ। যদিও লারিজানি আহত বা নিহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান, তবে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শিগগিরই এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানো হবে। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছোড়া হয়। একই সময় সেখানে রকেটও নিক্ষেপ করা হয়। বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে বড় ও তীব্র। এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দগুলো এসেছে পুরনো রাজপ্রাসাদের কাছ থেকে। মধ্যপ্রাচ্যের ঈদের আমেজ হারিয়ে গেছে ইসরায়েল ইরানের ভয়াবহ সংঘাতের ছায়ায়। কাতার, সৌদি আরব, ওমান, দুবাই ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় হুমকিতে পুরো অঞ্চলকে এক আতঙ্কের জনপদে পরিণত করেছে। উৎসবের ঠিক আগ মুহূর্তে এই বিশাল মুসলিম জনগোষ্ঠী এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন গুনছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে নেই ঈদের আনন্দ ও উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক গভীর উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক দীর্ঘশ্বাসের নাম ঈদ। সৌদি আরব, কাতার, ওমান, দুবাই ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে আরও অনিশ্চিত ও ভীতিকর, যাদের মধ্যে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশীও রয়েছেন।
যারা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন গুনছে। ঈদের আগ মুহূর্তে যেখানে থাকার কথা শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা, সেখানে এখন অনেক বাজারই ফাঁকা। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। শিশুদের নতুন পোশাক কেনার আনন্দ পরিণত হয়েছে আতঙ্কে। ঈদের জামাতে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও সবার মনে লুকিয়ে আছে অজানা আশঙ্কা। মানুষের মনে কেবল একটাই প্রশ্ন, নামাজ শেষে ঘরে ফেরার পথে কিংবা পরিবারের সাথে সেমাই খাওয়ার মুহূর্তে কখন মাথার ওপর বেজে উঠবে যুদ্ধের সাইরেন। 2026 সালের এই ঈদ যেন অনিশ্চয়তার মাঝেও বেঁচে থাকার এক নীরব সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন ঈদ কেবল এক দীর্ঘশ্বাস, যেখানে আনন্দের বদলে বারুদের গন্ধ, উৎসবের বদলে বোমার গর্জন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীদের বোনাস দেওয়া হয়েছে। দুপুরে মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে 3032 জনের প্রত্যেককে 5000 টাকা করে এই বোনাস প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বোনাস তুলে দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। খোদ গণমাধ্যমও এখন অপরাধীদের নিশানার বাইরে নয়। মোহনা টেলিভিশনের গাড়ি চুরি করেই থেমে থাকেনি চক্রটি, রীতিমতো ফোন দিয়ে দাবি করছে টাকা। শুধু তাই নয়, গেল কয়েক মাসে মিরপুরে প্রাইভেট কারে এসে তালা ভেঙে চুরির ঘটনাও কম নয়। চুরি থেকে রেহাই পাননি 21 টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারও। এ যেন মিরপুরের নতুন এক আতঙ্ক। সব আলামত থাকলেও অদৃশ্য কারণেই চিহ্নিত হচ্ছে না চোর চক্র। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধানে থাকছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মিরপুর 11 নম্বর মোহনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে সুপরিকল্পিতভাবে চুরি করা হয় প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রোবাস। ঘটনার পর মামলা হলেও পুলিশি তৎপরতা দাবি করছে টাকা। দেয়া হয় 01897565318 এই বিকাশ নম্বর। সেটা তো আপনার বলতে হবে, তাই না? সেটা আপনাকে অলরেডি বলা হয়েছে না। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় নম্বরটি অনেকের ফোনেই চোর নামে সেভ করা। এমনকি সিসিটিভি ফুটেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোরের স্পষ্ট ছবিও উদ্ধার করা হয়েছে। তবু ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। থানায় যে প্রাথমিকভাবে অভিযোগ দিয়ে আইছি, তারা আসছে সন্ধ্যার সময়। আমি সকালে অভিযোগ দিয়েছি, সন্ধ্যায় আইসি ইনকোয়ারিতে। মিডিয়া পার্সন হিসেবে না, সাধারণ জনগণ হিসেবে আমাদের নিরাপত্তা কোথায়? গেল বছরের 1 ডিসেম্বর মোহনা টিভির পাশের একটি কম্পিউটার দোকানে প্রাইভেট কারে এসে তালা ভেঙে ক্যাশ, টাকা ও মালামাল লুট করা হয়। চুরিতে ব্যবহৃত গাড়ির নম্বর উদ্ধার করা হয় প্রযুক্তির সহায়তায়। বিআরটি এর রেজিস্ট্রেশন বলছে ঢাকা মেট্রো গ 136448 নম্বরের গাড়িটির মালিক এম আহমেদুর রহমান। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গাড়ি মালিকের নম্বরে কল দেওয়া হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রশাসনের কাছে দুইবারই করছিলাম আর কি। প্রথমবারও আমার যে ফুটেজগুলো ছিল, ভিতরের ক্যামেরার ফুটেজ, বাকি বাইরের ফুটেজ, এগুলো কালেক্ট করে আমি প্রশাসনে দিছিলাম। তা ওনারা তেমন কোনো সাড়া দিতে পারে নাই। প্রতিষ্ঠানের পাশাপাশি বাদ যাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। 11 ফেব্রুয়ারি রাতে মিরপুরের পাইকপাড়া থেকে 21 টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারের বাড়িতেও ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে এই মামলাটি তারা কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখছে না। একই সঙ্গে বলে রাখতে চাই যে এই যে আহমেদনগর পাইকপাড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক আকারে কিন্তু চুরির ঘটনা ঘটছে। প্রাইভেট কারে এসে গেল 6 মাসে চুরির নতুন এসব প্রবণতা মিরপুরের বাসিন্দাদের জন্য নতুন আতঙ্ক। নিচেতে আর 5 তলাতে গ্যাসের চুলো নিয়ে গেছে, এই তারপরে তো গেটে তালা মারা থাকে। আমাদের সম্পত্তি নিরাপত্তার তো তাহলে গণমাধ্যমে চুরি হলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণহীন। একটি গণমাধ্যম যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে। চুরির ঘটনা এখানে যেন খুব স্বাভাবিক ব্যাপার। ট্রাক টাইপ যেগুলো বলে, এগুলো মানুষের বিচরণ বেশি, তো এখানে নিরাপত্তার ঝুঁকি সবার জন্যই, শুধু গাড়ি বা এর জন্য না। উশৃঙ্খল কিছু মানুষদের দ্বারা আক্রান্ত হতে হয়, অনেক সময় গালমন্দ শুনতে হয় ব্যবসা করতে গিয়ে। নিয়মিত যদি টহল দেয়
তাহলে যারা চুরি করার চিন্তা ভাবনা করে তারা একটু ভয় পাবে। তবে এসব ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ডিএমপি মিডিয়ার উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি বলেন, এই মামলার তদন্তের দায়িত্বভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। গাড়ি চুরির বিষয়েও আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করছে। যেমন গত মাসে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় 16টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাসমূহে নিয়মিত ব্লক রেড পরিচালনা করছি, তাদেরকে আগের আওতায় নিয়ে আসছি। আর যেসব অপরাধ হচ্ছে সেগুলো রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আনার জন্য কাজ করছি। ডিবির তদন্তে কি ফিরবে মোহনা টেলিভিশনের গাড়ি, নাকি মিরপুরের এই আতঙ্ক হবে আরও দীর্ঘায়িত, সেদিকেই তাকিয়ে আছে ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এছাড়া আহত হয়েছেন প্রায় 250 জন। তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়। হামলায় 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খেলা খবর, ক্রিকেট। 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে এই প্রথম সিরিজ খেলবে তারা। আগামী 17 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা দল। 20 এপ্রিল রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে 22 ও 25 এপ্রিল সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে সকাল 9:30 থেকে। এছাড়া ওয়ানডে সিরিজ শেষে 28 এপ্রিল, 30 এপ্রিল ও 2 মে হবে সিরিজের টি20 ম্যাচ। সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। শেষ করার আগে মোহনা সংবাদে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। পয়লা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ঈদযাত্রা শুরু, ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে ভিড়। মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর সরকার, বললেন মন্ত্রী। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন, সহায়তার আশ্বাস জামায়াত আমিরের। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার ঘোষণা বেইজিংয়ের। এবং ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারজানি নিহত, দাবি ইসরায়েলের। বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে তেহরানের হামলা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এখন জুড়ে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য